ভাই নুপুর কুলি কি কাজটাই না করলো। শালারা বোধ হয় পাক্কা খেলোয়াড়। কবে যে এমন দিন আমারও আসবে। আমার তো ভেবেই কাতুকুতু চলে আসছে। ফারাজ চোখ কুচকে বলে, আরেকটা কথা বলে দেখ, তোর প্রকৃতির ডাকও এখনই চলে আসবে। সকালবেলাতেই ফারাজ কোনো একটা দরকারি কাজে বেরিয়ে যায়। যাওয়ার পর চিত্রা আবারও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু কখন যে ঘুম নেমে আসে চোখে টেরই পায় না। ঘুম ভাঙে অনেক পরে, ঘড়িতে তখন প্রায় 11টা। মাঝখানে একবার আয়েশা এসে নাস্তা রেখে গিয়েছিল, কিন্তু চিত্রার কোনো কিছুতেই মন বসছিল না। রুম থেকে বেরোয়নি সে। এই একঘেয়ে দুপুর, এই চার দেওয়ালের ভিতরেই তার আজকের গন্তব্য। আজ কলেজে যাবার কথা ছিল তার, কিন্তু ফারাজ ব্যস্ত, তাই সে আবারও রক্ষা পেল। নীরু যেই কলেজে পড়ে সেখানেই তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু তাতে তার কি? মনে মনে খালি ফোন দিয়ে আসছে কী করে ফাঁকিবাজি করা যায়। শেষে উত্তর না পেয়ে নদীর কাছে যায়। নদী তখন কাঁথা সেলাই করছিল। বারান্দায় নদীর পাশে বসে চিত্রা জিজ্ঞাসা করে, ও ভাবি, আমার না কলেজে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কি করব বলুন তো। নদী কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বরে জবাব দেয়, একটা বাচ্চা নিয়ে নাও, দেখবে ফারাজ তোমাকে আর কলেজ যেতে দিচ্ছে না। চিত্রা লজ্জায় মুখ নামিয়ে নেয়। হ্যাঁ, তারও শখ আছে একটা বাচ্চা ঘরে খেলা করবে, কোলে ঘুমাবে, কিন্তু বাচ্চা আবার নেয় কেমন করে? ওটা কি কোনো পণ্য সামগ্রী নাকি? আচ্ছা, বাচ্চা কি ফারাজের থেকে চাইতে হবে? যদি হিংসুটে লোকটা না দেয়? চিত্রা ঘরে ভালো করে চোখ বুলিয়ে আবারও প্রশ্ন করে, ভাই আসেনি? আচ্ছা, ওনারা কি এমন কাজ করে যে সারা দিন বাইরে কাটাতে হয়? নদীর চোখ মুখ শুকিয়ে আসে, কি বলবে বুঝতে পায় না। আসলে তেনাদের কাজই এমন, বহুত কষ্টের। চিত্রা গলা নামিয়ে আবারও জিজ্ঞাসা করে, কি জানি বাপু, মাথায় ঢোকে না। আচ্ছা ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি যান না? বাড়ির কথা মনে পড়তে চোখ কেমন ছলছল হয়ে ওঠে, চোখে জল চিকচিক করে। সে চোখের পানি সামলে বলে, কেউ নেই, আমার কেউ নেই। তুমি কিছু খাবে? ঘরে বাতাসা আছে, দিব? না না, কিছু লাগবে না। মাথা গরমে মাথা কেমন যেন ঝিম ধরে আছে, গোসল করতে হবে। ঠিক সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে ফারিহা। ব্যস্ত কণ্ঠে শুধায়, ভাবি জলদি ওঠেন, আকবর আসছিল। রাজন ভাই দুপুরে মেহমান নিয়ে বাড়িতে আসবো, জানেন না? রান্নাবান্না কদ্দূর? চিত্রা একটু অবাক হয়। কই মেহমান আসবে? তাকে তো কেউ কিছু বলেনি। কে আসবে? চিত্রা নুড়ির চুলে হাত বুলাতে বুলাতে ফারিহার দিকে তাকায়। কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে নদী ফারিহাকে বলে, সব আয়োজন শেষ, এখন খালি খাবার টেবিলে সাজানোর পালা। ফারিহা একটু থেমে কাঁথার দিকে তাকিয়ে কেমন কটাক্ষে বলে, তো এই কাঁথা রাইখা কামে লাগেন? আপনার তো আর বাচ্চার মুখ দেখার সৌভাগ্য নাই, কাঁথা কার জন্য সেলান? নদীর ভেতরটা ছলছল হয়ে আসে। কদিন আগেও তো মা হয়েছিল সে। সেদিন হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে না পড়লে আজকে তার কোলেও সন্তান থাকতো। ফারিহার কথা চিত্রার মোটেও পছন্দ হয়নি। চিত্রা তীব্র বিরক্তি নিয়ে চায় সে নদীর দিকে। নদী চুপ, খুব করে চুপ, কিন্তু তার ভেতরটা তার কাঁদছে। চিত্রা নদীকে চুপ থাকতে দেখে ভীষণ ক্ষেপে গিয়ে বলে, এটা কি ধরনের ব্যবহার? ভাবি এই বাড়ির বড় বউ, ওনার সাথে এইভাবে কেন কথা বলছো? বাদ দাও না চিত্রা, তুমি কিছু মনে করনি? ফারিয়া কৈফিয়ত দেওয়ার জন্য অপেক্ষা করে নেই, কেমন যেন মুখ বাকি হৈ হৈ করে রুম থেকে বেরিয়ে যায়। চিত্রাকে স্বাভাবিক করতে নদী বলে, তুমি জানো না মেহমান আসবে যে? কেউ বলেনি। কে আসবে? নীরুকে দেখতে আসবে। ভালোই হবে, দেখতে আসুক। আমিও চাই মেয়েটা যেন বিয়ে হয়ে যাক। কেন গো, তুমি চাও কেন? আমার স্বামীর দিকে নজর দেয় ওই মেয়ে। বুঝি না মনে করেছে? সবই বুঝি আমি। খাই না তো সুজি, তাই সব কিছুই বুঝি। হিংসা হয়? নদী মিটমিট করে হাসে। না পুড়িয়ে মারতে ইচ্ছে করে। চিত্রা আনমনে বিড়বিড়িয়ে ওঠে, কিছু বলবা? কই না তো। আচ্ছা পাত্র কে? এবারও কি পিয়াস ভাইয়ের মতো কাহিনী হবে নাকি? আল্লাহ মাফ করুক। নদী থেমে একটু ভাবে, কি জানি নামটা? ও আচ্ছা, মনে পড়েছে, পালোয়ান। পাত্রের নাম সোহান পালোয়ান। আমি এই কাল্লা বেটারে বিয়ে করবো না, মরে গেলেও না। আরে কি ধরনের কথাবার্তা? কালা মানুষের মন ভালো হয় জানিস না? তাহলে তুমি বিয়ে করে ফেলো, বড় আব্বা তো বুড়োই হয়ে গেছে। রুমানা চোখ নাড়াতে নীরু চুপসে যায়। নীরুকে জোর করে সাজানো হয়েছে। একটু পরপর জোহান রুমে উকি ঝুঁকি মেরে হাত তুলছে। হয়েছে, আর কত সময় লাগবে? বালের আটা ময়দা মাখন লাগে, সময় এত কিছু মাইরা বাল ফালাইব। রুমানা একটু পরপর জোহানকে রুম থেকে বের করে, গালাগাল করে, চেঁচিয়ে বলে, বারের মধ্যে সব হইল এক একটা নাহালত, জানোয়ার মানুষ করছি। মুখের কি সিঁড়ি এক একজনের।
চিত্রা রান্নাঘরে হাতে নাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। গরমের কারণে গোসল করেছিল সে, সেই তো আবার ঘেমে একাকার। ফারাজ ঠিকই বলেছে, রান্নাঘর আর বাথরুমেও এসি লাগানো উচিত। এত ছোটলোকিপনা আর মেনে নেওয়া যাচ্ছে না। চিত্রা, ওই কাচের বাটিটা দাও তো, মাংস ঢালি। চিত্রা এগিয়ে দিতেই মোহনা তাতে মাংস পরিবেশন করে। ভাবি আমি নিয়ে যাব, যাই না প্লিজ। ওই কাল্লা জামাই দেখার শখ হচ্ছে। তুমি জানলে কেমনে জামাই কালো না সাদা? নীরুর ঘরের সামনে উকি মেরেছিল আয়েশা। নীরু নাকি ওইসব বলছিল। সব জেনে আমারই জামাই দেখার শখ হচ্ছে। নিজের ফর্সা স্বামী থাকতেই পরের হবু বরকে দেখার এত শখ? মোহনা কাজ থামিয়ে জিজ্ঞাসা করলো, সেটা তো আমিও বলি। নিজের অমন সুন্দর স্বামী রেখে পরের বরের উপর নজর দেওয়াটা কি ঠিক? যাই হোক, আমার ভাসুর সাহেবও কিন্তু মাশাআল্লাহ। চিত্রার দৃষ্টি স্থির, সে বাঁকা হেসে জবাব দিল। কি বুঝাতে চাইছো? মোহনা তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে পুনরায়, যা বুঝে গায়ে তীরের মতো খোঁচা বিচ্ছে আপনার, আপাতত তাই তাই বোঝাতে চাইছি আমি। চিত্রা নিজের চুলগুলো কানের পিছনে সরিয়ে নিল। কথা শিখেছো দেখছি, মরার খুব শখ। এই বাড়ির মাছেদের চুপচাপ লুকিয়ে মুখ বুজে থাকতে হয়, বলা তো যায় না। কথার কারণে কোনো বিড়ালের নজরে পড়ে যাও। মোহনা ভ্রুকুচকে বলল। চিত্রা হেসে ফেলল, বলল, মাছের খবর জানি না গো ভাবি, তবে বাড়ির সবচেয়ে ভয়ানক আর হিংস্র বুনো বিড়ালটা আমারই কিন্তু পোষা। বলেই বাটি হাতে গুনগুন করে চিত্রা বাহিরে চলে গেল। সোফার ঘরে বাড়ির সব পুরুষ মানুষ বসে আছে, সোহান পালোয়ানও তাদের মধ্যে। চিত্রা ডাইনিং টেবিলে তরকারির বাটি রাখার অজুহাতে বসার ঘরের দিকে উকি দেওয়ার চেষ্টা করে। খানিকটা বীরের আভাস দেখা যাচ্ছে চেহারায়। হঠাৎ রুমানা এসে বলে, মিষ্টি আনো বউ, খুশির খবর আছে। চিত্রা কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। কি খবর? রুমানা ফিসফিস করে বলল, নীরুর বিয়ে আজই হইতাছে, তাড়াতাড়ি গিয়া ওরে নিয়ে আসতে হইব। চিত্রা তড়াক করে রান্নাঘর থেকে মিষ্টির বাটি এনে রুমানার সামনে ধরতে রুমানা আবারও বলল, সবাই কাজে ব্যস্ত বউ, তুমি নিজে মেহমানদের সামনে গিয়া মিষ্টিটা দিয়ে আসো না। চিত্রা একটু থমকে বলল, আমি? এত পুরুষ মানুষ বসে আছে, উনি জানলে তো বকবেন। রুমানা হেসে বলল, ফারাজের কথা কও, ওরে না জানালেই তো হইব। যাও যাও, একটু শরীর চালাও। রুমানার কথার অবদ্ধ হওয়ার সাধ্য নেই চিত্রার। সে মাথায় শাড়ির আঁচল টেনে নেয়। যদিও সকাল থেকে তার গায়ে ছিল কামিজ, কিন্তু রুমানা একগাদা কথা শুনিয়ে দিয়ে বলেছে, বাড়ির বউরা শাড়ি পরে, এসব কামিজ টামিজ এবারের জন্য নয়। ইস, ফারাজ পাশে থাকলে আজ এতটা শুনতে হতো না। কেন জানি চিত্রার মনে হয় ফারাজকে বাড়ির সবাই খুব ভয় পায়, যেন তার কথাই শেষ কথা, বাধ্য হয়েই হোক অথবা অন্য কোনো অজানা কারণে। কিন্তু কারণ কি তা চিত্রা আজও জানে না। ফারাজকে ঘিরে এত ভয়, এত মেনে চলার আসল কারণ কি? ওদিকে বসার ঘরে সোহান, রাজন আর রোশানের সঙ্গে কথা বলছে। বিয়ে করতে এসেছে অথচ পরিবারের কাউকে আনেওনি। এমনভাবে কেউ মেয়ে দেখতে আসে? আর এখানে তো মেয়েকে দেখার আগে বিয়ে পাকা করা হয়েছে। কি অদ্ভুত, মনে হচ্ছে পারিবারিক বিয়ে নয়, ব্যবসায়িক বিয়ে হচ্ছে। সেদিন রাজন যখন নীরুর জন্য প্রস্তাব নিয়ে আসে, সোহান খানিকক্ষণ নিশ্চুপ থাকে, তারপর হঠাৎই রাজি হয়ে যায়। রাজন তো অবাক, কারণ বিয়ের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে সোহান। সে বারবার বলে, যার তারে বিয়ে করুম না, যে প্রথম দেখাতে মন কাইরে লইব তারই চাই সোহান পালোয়ানের। চিত্রা মিষ্টির বাটি হাতে নিয়ে বসার ঘরে ঢোকে। তখনও সোহান দেখতে পায়নি তাকে। তবে ঠিক সেই মুহূর্তে রাজন বলে ওঠে, আরে চিত্রা, তোমার কষ্ট করার দরকার কি ছিল? চোখের কোণায় চিত্রার চূড়ান্ত লজ্জা জমে ওঠে। আর তখনই সোহানের গভীর কালো চোখ থমকে যায় চিত্রার দিকে। এ যেন অমাবস্যার রাতে পূর্ণিমার অপ্রত্যাশিত আগমন। এক মুহূর্তে স্থির হয়ে যায় সোহানের অন্তর। বুকের ভেতর থরথর করে কিছু একটা। চোখ দিয়ে জ্বলে ওঠে এক ঝলসানো আকুলতা। সোহান মনে মনে বলে ওঠে, স্বরূপা আগুন সুন্দরী একজনের লাগিয়া দেখা দিয়া আমারে ধ্বংস না করলেও পারতা। চিত্রা সোহানের দিকে মিষ্টির বাটি এগিয়ে দিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত হঠাৎ করে তার বাহু চেপে ধরে টেনে নেয়। আকস্মিক টান সামলাতে না পারে সে ধাক্কা খেয়ে পড়ে যায় একটা প্রশস্ত উষ্ণ বুকের উপর। ভয়ার্ত দৃষ্টিতে মাথা তুলে চেয়ে দেখে সেই উষ্ণ বুকের অধিকারী আগে থেকেই তাকিয়ে আছে তার দিকে। দু চোখে আগুন জ্বলছে, ক্ষিপ্ত তার চাহনি। গভীর সেই দৃষ্টি চিত্রার বুক কাঁপিয়ে দেয়, তার ঠোঁট কেঁপে ওঠে। ফারাজ? বসার ঘরে দাঁড়িয়ে থাকা সেই চোখের মালিক হঠাৎই গর্জে ওঠে। আয়েশা? শব্দ ফোটার সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে আসে। তার ঢোক গেলারও সময় নেই। তোর ভাবিকে সঙ্গে করে রুমে নিয়ে যা এখনই। চিত্রা কাপা কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করে। কিন্তু ফারাজ?
রুমে যাও চিত্রা। দাঁত চেপে ফিসফিসে গর্জনে জবাব দেয় ফারাজ। চিত্রা কিছু না বলে নীরবে সিঁড়ির দিকে পা বাড়ায়, মাথা নিচু, মনে তোলপাড়। ফারাজ হঠাৎ এমন রাগে ফেটে পড়লো কেন কিছুই বুঝতে পারছে না। গর্জনের শব্দে চমকে ওঠে নিশি। দোতলার বারান্দায় এসে দাঁড়ায় সে, কিন্তু পিয়াস এক মুহূর্তের জন্য তাকে নিচে নামতে দেয় না। আজ শুক্রবার, জুমার নামাজ শেষ করে একটু আগে এসে ঘরে ফিরেছে। এখনো গায়ের পাঞ্জাবিটা খোলার ফুরসত হয়নি। এরই মাঝে নিচে আবার কি অশান্তি শুরু হয়ে গেল। পিয়াস স্ত্রীর হাত ধরে বলে, ভেতরে যাও। নিচে তখন ভয়ানক নিস্তব্ধতা। রুমানা, সোলেমান, এলাহি যারা সাধারণত মুখ ফুটেই কথা বলেন, তারা আজ চুপ, দাঁতে দাঁত চেপে নীরবে দাঁড়িয়ে আছেন, যেন ফারাজের রোষের ভারে পিষ্ট হয়ে গেছেন। সোহান চুপচাপ তাকিয়ে আছে ফারাজের দিকে, তার চোখে বিন্দুমাত্র বিচলন নেই, ঠান্ডা স্থির গভীর সেই দৃষ্টি। আমার বউকে রাস্তাঘাটের মেয়ে মনে হয়? ফারাজের কণ্ঠে ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। কে পাঠিয়েছে ওকে এত মানুষের সামনে? নিজের ইচ্ছায় আসার মতো মেয়ে তো চিত্রা নয়। মোহনা আর নদী তখন রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে আছে, গলা গিলছে। মোহনার চোখ স্থির থাকলেও নদীটা ভয়ে আকুপাকু করছে। ফারুরে উপরে পাঠানো হয়েছিল নিরুকে আনতে, সে এখনো ফেরেনি। রুমানা নিঃশ্বাস আটকে চুপ করে আছে, চোখে মুখে ভয়। রাজন দাঁড়িয়ে উঠে বিরক্তির স্বরে বলে, তুই ঠিক আছিস তো? তামাশা লাগাইছিস কেন? এসব কাজ বাড়ির বউরা না করলে কি আমরা মর্দরা করব? করাই উচিত, কারণ আপনারা তো কেউ আবার পুরুষ নন, সব হাতের চুড়ি পরা কাপুরুষ। ফারাজের চোখ রক্ত জলে জলজল করে ওঠে। আসল পুরুষ কখনো চরিত্রহীন হয় না। রাজনের কণ্ঠ চড়ায়। ওই, তুই মেয়ের জন্য সবার বিরুদ্ধে যাইতেছিস? পস্তাবি ফারাজ। ফারাজ ঠান্ডা গলায় তীব্র ছেদে বলে, পস্তাবে কি না ওটা সময় বলে দেবে। থামে সে, হঠাৎ গর্জে ওঠে। আমি কিন্তু কথা রিপিট করতে পছন্দ করি না। উত্তর এখনো পাইনি, কিন্তু আমার বউকে এখানে পাঠিয়েছে কে? রুমানার কপাল বেয়ে ঘামের রেখা নেমে এলো, কণ্ঠ শুকিয়ে গেছে, তবুও কাপা গলায় মিনমিন করে বলে ওঠে, বাবা, আমি সত্যিই বুঝতে পারি নাই। ফারাজ ধীর ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে তাকায় মায়ের দিকে। সেই দৃষ্টিতে শরীরের সব স্নায়ু বলতে থাকে রুমানার। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, নিস্তব্ধতার ভেতর ফারাজের কপালের শিরা আর ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। ক্রোধ তার রক্তের ধারায় পিষে ফেলছে সব সংবেদন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সোহানের পাশে গিয়ে বসে। নিষ্পৃহ ভঙ্গিতে এক টুকরো মিষ্টি মুখে দেয়, আঙ্গুল চেটে নেয় চিবিয়ে। তারপর দুই পা আলগা করে পায়ের উপর পা তুলে ঠান্ডা গলায় বলে, ডিয়ার মা, আপনি সর্বদাই কেন বুঝতে পারেন না? কোন পদ্ধতিতে আপনাকে বুঝালে আপনি বুঝবেন? রুমানা কাঁপতে থাকা ঠোঁটে কিছু বলতে যায়। ফারাজ ততক্ষণে ঠান্ডা হিমকণ্ঠে আবারও বলে ওঠে, বোঝেন না তবু এত ফালপাড়ি? বয়সের সঙ্গে মাথার মগজ খেয়ে ফেলেছেন নাকি? আশা করি ফারাজ এলাহির মানুষ খুনের বিবরণ আপনার অজানা নয়। চলন্ত বন্দুকের সামনে ঘুরছেন আপনারা সবাই। চলন্ত বন্দুকের সামনে বাঁচা কিন্তু মুশকিল, তা জানেন তো? কদিন পর মরবেন, কবরে ফেলে আসা হবে, তাই সময় আছে, ভালো হয়ে যান। কারণ ফারাজ ছাড় দেয় তবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হুট করে জোহান উঠে দাঁড়িয়ে হেসে বলে, বউকে তো ভালোবাসা ঠিক না, নজর লেগে যেতে পারে। এক মুহূর্তেই ফারাজের চেহারা পাল্টে যায়। সে দাঁড়িয়ে পড়ে, চোখ রাঙিয়ে এক ঝটকায় জোহানের গলা চেপে ধরে, দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলে, জানোয়ার, তোর নজরের কুষ্টি। থেমে যায় ফারাজ, ফের দাঁত পিষে বলে ওঠে, তুই মিতালিকে খুন করেছিস আমি জানি, তবুও চুপ আছি। জানিস কেন? কারণ তোর মৃত্যুর খবর শুনলে আমার বউটা জিজ্ঞেস করবে জোহান ভাই কোথায়। বউয়ের চোখে তোদের ভালো রেখেছি, ভালো থাক। তা না হলে মিতালির থেকেও ভয়ানক মৃত্যু তোদের কপালে লেখা ছিল। সাবধান হ। রাজন চুপসে যায় ফারাজের কথায়। এমনকি সেখানে উপস্থিত বাড়ির বউরাও বিস্মিত। আগেই তারা বুঝেছিল ওই মেয়ের খুন এমনি এমনি হয়নি, নিশ্চয়ই কিছু দেখে ফেলেছিল, নয়তো ফাঁসানো হয়েছিল কোনো কিছুর জন্য। সোহান পালোয়ান তখনও চুপচাপ। সে জানে ফারাজ কেন এতটা ক্ষিপ্ত, কারণ ফারাজ কখনোই চায়নি আলো আধারই সাক্ষাৎ হোক, অথচ আস্থা হয়েই গেল। এখন তো পালা আলোকে আধারের গ্রাস করার। রাজনের বুকের ভেতর কেমন যেন করতে থাকে। তার মানে কি সেদিন আকরাম আর ফারুককেও খুন করেছিল ফারাজ? শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য ভাইয়ের সঙ্গে বিরোধ? এসব করে লাভই বাকি। রোশান একপাশে চুপ করে বসে আছে, এসব নিয়ে তার কিছু যায় আসে না। তবে ফারাজকে যে সে সহ্য করতে পারে তাও না, কিন্তু কখনো কখনো সহ্য করতেই হয়। সুলেমান এলাহিও থম মেরে বসে আছে। বারবার ফোন আসছে জুনায়েদ এলাহির। পৌরসভায় সম্মেলন আছে, উপস্থিত থাকা জরুরি, কিন্তু সুলেমানের এখন সেদিকে কোনো খেয়াল নেই। আল্লাহ ভালো জানে বাড়িতে আবার কোন কাহিনী শুরু হবে। সুলেমান চায় ছেলেরা মিলেমিশে থাকুক, একসঙ্গে মিলে খারাপ কাজ করলেও যেন একসঙ্গেই করে, তারা কেউ যেন নিজেদের মধ্যে খুনে লিপ্ত না হয়। কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাকে পাপ নিয়ে নড়াচড়া করলে কিন্তু তোর গুলাও বাহির হইব ফারাজ। গলা নিচু করে বলে রাজন বলে উঠল, তুইও ভালো থাক
আমাগরেও থাকতে দে। নিজের মানুষরে ক্ষতি কইরা লাভ কি? আমরাও চাই তুই অন্তত একটা সুন্দর সংসার কর, বউটারে লইয়া সুখে থাক। এই আপোষ দ্বন্দ্ব বাদ দে। ফারাজ ঠান্ডা গলায় উত্তর দেয়। সেটাই তো চাই, তবে একটা কথা মনে রাখবেন, আমি মরলে আপনাদের নিয়েই মরব। একা মরতে ভালো লাগে না। ওপরে গিয়ে একসঙ্গে গল্প সল্প করব, চা পানি খাবো। ভাবছি ভাবিদেরও সঙ্গে নিয়ে যাব। চা পানির ব্যবস্থার জন্য লোক তো লাগবেই। মজা করতেছি না। চোখ কুচকে চায় রাজন। আমিও না। ফারাজের সোজা সাপটা জবাব। রোশান মাছ থেকে বলে উঠল, নীরুর বিয়েটা পাক্কা হয়েছে সুহানের লাগে, আর ঝামেলা করিস না। তুইও একটু থাম ফারাজ। ফারাজ হালকা হেসে উঠে দাঁড়ায়। সোহানের সঙ্গে হাত মেলাতে মেলাতেই বলে, শুভ কামনা আমাদের অভিনেত্রী আপারে গলায় ঝুলাইবার জন্য। এত খুশির খবর মনে হয় আমার জন্মের আগেও আমি পাইনি। সে বাঁকা হেসে পুনরায় দৃষ্টি নিবদ্ধ করে সোহানের চোখে, বলে, যাই হোক সোহান ভাই, রুমে যাই। বউটারে একা রাখলে জয়েন্টে ব্যথা করে। এখনো তো আবার বাচ্চার বাপ হওয়া বাকি। আঙ্গুল কপালে ঠেকে সালাম ঠুকে বিদায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে দোতলা থেকে আসা ফারিহা চিৎকারে থমকে যায়। ফারিহা উপর থেকে চিৎকার করে বলে, হায় আল্লাহ, নীরুরে কোথাও পাওয়া যাইতেছে না। চিত্রা বারান্দায় উদাস মনে বসে আছে, আকাশের দিকে চেয়ে আছে সে। নীরুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা কুড়ি করে খাচ্ছে তাকে। সে জানে নীরু ফারাজকে ভালোবাসে, তবুও সেসব ভালোবাসা যদি পূর্ণতা পেয়ে যেত, তবে অপূর্ণতার গল্পগুলোর কি হতো? মন খারাপ কেন? চিত্রা পিছনে তাকায় না, দরকারও পড়ে না। সে জানে ফারাজি এসেছে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, ফারাজের কপালে ভাঁজ পড়ে। কেন, কি হয়েছে? ফারাজ একটু বিরক্ত হয়। আবার সেই সব কথা শুরু করেছো? চিত্রা থেমে না থেকে বলে, আমি? এসব তো পুলিশের কাজ। ফারাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সে চিত্রাকে জড়িয়ে ধরে নিজের বুকে। বারান্দার বাইরে সনসন করে বাতাস বইছে। আকাশটাও মুখ গোমরা করে আছে। আজও কি তবে মন আকাশে ঝরবে বৃষ্টি? সোলেমান এলাহির চোখে ঘুম নেই। গভীর রাতে বারান্দার দিকে জানালার পাশে দাঁড়িয়ে আছেন, মুখে বিরক্তির ছাপ। রুমানার উপর রাগে তেতে আছেন তিনি। কেন যে চিত্রাকে দিয়ে এমন কাজ করানো লাগলো? এসব না হলে হয়তো আজ এই বাড়িতে অত তামাশা জমতো না। রাজন লুঙ্গি ঠিক করে বাবার পাশে এসে দাঁড়ায়। রুমের মধ্যে মায়ের সঙ্গে রোশান বসে আছে। রাজন বাবাকে রুমে এনে বসায়। সবাই গোল হয়ে বসে। রাজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি কাণ্ড ঘটে গেল! ভেবেছিল সোহানের সঙ্গে পারিবারিক সম্পর্কে তৈরি হলে ব্যবসায়িক সম্পর্কটাও বাড়বে। বিয়ের জন্য রাজিও হয়েছিল, বাড়িতে চলে এসেছে। কিন্তু কি লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়ে ফিরে যেতে হলো। ভাগ্যিস বিয়ের বিষয়ে বাড়িতে কোনো কথা বলেনি, তাহলে পরিবারের মানুষ এলাহি বাড়ি সম্পর্কে কি ভাবতো। নদী এসে কাপড়গুলোতে চা ঢেলে দেয়। কিছু বলতে চাইছে, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। চাহনিতে কিছু একটা বলতে চাইলেও সে শব্দ খুঁজে পায় না। রোশান এবার খেয়াল করে প্রশ্ন ছুড়ে দেয়, কিছু বলবেন ভাবি? নদী হোঁচট খাওয়া গলায় জিজ্ঞাসা করে, নীরু, কোনো খবর? রাজনের মুখ সঙ্গে সঙ্গে কুঁচকে উঠে। ঘৃণা গিলে ফেলা দৃষ্টিতে নদীর দিকে তাকায়। ওই শালির ঘরের শালি, ঘরে যা তুই। নদী কেঁপে ওঠে। রাজন এবার চিৎকার করে উঠে, নদীর এত সাহস! এই বাড়ি থেকে পালায় কেমনে, তাও জানালার কাঠ কাইটা? এসব দিনে করা হয় নাই, রাতেই সাজানো হয়েছে। তার চেয়ে বড় কথা, বাড়ির পেছন দিয়ে পালাইছে। দুপুরের সময় ওই পেছন পাশে কোনো মানুষের যায় না। ফারাজের আগেই বলছিলাম ক্যামেরা লাগা, না তা কেন লাগাবে? তবে নীরু একা পালায় নাই, ওরে সাহায্য করছে কেউ না কেউ। কিন্তু পালাইয়া যাইব কই? ওরে ধরতে পারলে কসম খোদার জবাই কইরা ফেলমু। একটু থেমে নদীর দিকে হাত তুলে ইঙ্গিত করে বলে, বাজার ঘরের বাজা, ঘরে যা। তোরে দেখলেই গায়ে বিষ ধরে আমার। নদী আঁচলে মুখ ঢেকে চোখের জল ফেলে চুপচাপ চলে যায়। মনে প্রশ্ন জাগে তার, স্বামীরা কি এভাবে স্ত্রীদের অন্যের সামনে অপমান করতে পারে? নারী বলে কি সহ্য করতে হয় সব? পুরুষের দোষে গৌরব, নারীর দোষে কলঙ্ক কেন? পুরুষ করলে গুণগান, নারী করলে বদনাম। খোদা, সব যদি তোরই সৃষ্টি হয়, তবে এত ভেদাভেদ কেন? নদী চলে যাওয়ার পর রোশান এসে দাঁড়ায় রাজনের সামনে, গলা নিচু করে বলে, ভাই, আকরাম আর ফারুকরে ফারাজি খুন করেছে মনে হয়। তাইলে সে আমাগরও ছাড়বে না, কিছু না কিছু করতেই হইব। রাজন ধীরে মাথা নাড়ে। আমি মনে করি ওগো বিদেশ চইলা যাওয়াইতেই উচিত। কয়েকদিন পরে দেখবো তোকে জামাই বউয়ের পরিতীরের চোটে আমাদের গোপন গুমর ফাঁস হবে। সারা ফারাজ নিজেও মরবে, আমাদেরও মাইরা ছাড়বে। রোশন শ্বাস ছেড়ে বলে, চিত্রা যেন কিছু না জানে। ও জানলে তার আবদারে হয়তো ফারাজ আমাগরও খাইয়ে দিব। রাজন চুপ থেকে শীতল কণ্ঠে জবাব দেয়, আগে যদি ফারাজ আমাদের মাইরা ফেলার আগেই তার মৃত্যু হয়। সোহান ধীরে সিগারেট জ্বালায়।
ধোয়া ছেড়ে বলে, আপনার মাথা ঠিক আছে? চিত্রার বিষয়ে কোনো ভাগাভাগি হবে না, আমি সহ্য করব না। সোহান ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, আমি তো চাই তুই জলে পুড়ে মর। যাই হোক, ওরে কিন্তু আমি অনেক আগেই কিন্না রাখছি। জোহান চমকে উঠে, মানে ফারাজ চিত্রার বিয়ের দিন মিজান সাহেবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। সে নতুন মেয়ে এনে দিবে। মেয়ে নাকি অনেক সুন্দরী। অগ্রিম টাকা ছাড়া মিজান কাজ করে না, তাই পুরো টাকা পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু মেয়ে আসলো না। কেন? কারণ সেই মাইয়াটারেই তোর ভাই বিয়ে করে মাঝরাতে এবারের বউ কইরা আনছে। জোহান এবার সত্যি থমকে যায়। চিত্রারে তোর ভাই বিয়ে করছে কেন জানোস? সোহান ফের বলে উঠল, জানি না, তবে উদ্দেশ্য ছাড়া চিত্রা তালুকদারকে বিয়ে করেনি তা জানি। কি রকম উদ্দেশ্য? এইসব জানলে তো আমি ফারাজ এলাহি হয়ে যেতাম। যাই হোক, চিত্রা হলো তালুকদার বাড়ির মেয়ে। 10 বছর আগে সেই রাতে পুরো তালুকদার পরিবার সবাই মারা যায়, শুধু বেঁচে থাকে বংশের একমাত্র মেয়ে চিত্রা। আর যেই দিন ওকে আপনার হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেই দিনই কোনো রকম আগাম বার্তা ছাড়া আমার ভাই বিদেশ থেকে ফিরে হুট করেই ওকে বিয়ে করে মাঝরাতে বাড়ি আনে। অদ্ভুত না? এসবের উত্তর খোঁজার চেষ্টা কেউ করেনি? সোহান সিগারেটটা ছুঁড়ে ফেলে বলে, বালের ঠেকা। বলে জোহান ফুলের ঝুড়ি থেকে ঝুড়িটা তুলে নেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখে, বলে, কতদিন রক্ত খাই না ভাই, আপনি কখনো রক্ত খাইছেন? আমি তো খুনি, কত রক্ত মুখে ছিটে পড়ে, কতবার যে স্বাদ নেওয়া হয়েছে, তবে স্বাদের না। জোহান হাসে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।